দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি NBER প্রেজেন্স সময়ের আলাপন অনুষ্ঠানে। আপনাদের সাথেই আছি আমি আফিয়া জাহান রশনি। আমাদের আজকের সময়ের আলাপনের বিষয়টি হলো চিকিৎসা এবং অর্থনীতি। আমাদের এই সময়ের আলাপনে এই বিষয়ে আলাপের জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রফেসর ডক্টর সৈয়দ আহসানুল আলম পারভেজ স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আপনাদের সব দর্শককে সালাম শুভেচ্ছা। জি স্যার, কেমন আছেন? ভালো। স্যার, আমাদের আজকের বিষয় চিকিৎসা এবং অর্থনীতি। তো চিকিৎসা খাত বা এই যে স্বাস্থ্য সেবা, এটি কিন্তু দেশের অন্যতম একটি বড় মৌলিক অর্থনৈতিক খাত। যদি আমি বলি, সরকারের বাজেটের মধ্যে রাজস্বের যে পরিমাণটুকু বেশ কিছু কিন্তু এখান থেকে আয় হয়। তো এই যে রাজস্ব আয়ের সাথে স্বাস্থ্য খাতের বাজেটটা কীরকম হতে পারে বলে আপনি মনে করেন স্যার? আপনাকে ধন্যবাদ। মোটামুটি কথা হচ্ছে, আমরা পুঁজিবাদী অর্থব্যবস্থা থাকলেও এখনও আমাদের সরকার, আমাদের এই সরকার তো ধরেন জনমুখী, তো এই জন্য এখনও এই আমরা চিকিৎসাকে বা সরকার চিকিৎসাকে ঠিক কমোডিটি হিসেবে দেখে না, যদিও প্রাইভেট সেক্টরে ডেভেলপমেন্ট হচ্ছে। আর আমার মনে হয় একটু তথ্যের গ্যাপ আছে। সরকারের উপরে চিকিৎসার জন্য যে ব্যয় হয়, আমাদের গত বছরের বাজেট ছিল 4 লক্ষ কোটি টাকার একটু বেশি। তো সেখানে প্রায় 5-6% এই স্বাস্থ্য খাতের বরাদ্দ ছিল। দ্যাট মিনস ইট গোজ টু অ্যারাউন্ড 18,000 কোটি টাকা। সো 18,000 কোটি টাকা সরকার এখানে দিচ্ছে এবং এখানের একটা বিরাট অংশ চলে যাচ্ছে ডাক্তারদের বেতন। ডাক্তার না বলবো আমি, অবকাঠামো, মানে আপনার যেই ইনফ্রাস্ট্রাকচার, টোটাল যেটা ম্যান পাওয়ার স্ট্রাকচার এখানে চলে যাচ্ছে। তো যেভাবে দরকার আমরা সেভাবে স্বাস্থ্য খাতে অত টাকা দেওয়া হচ্ছে না। তো এটা সত্য কথা এবং এটা সরকারের একটা বড় দায়িত্ব এবং সরকার এটা করছে এবং সরকারের একটা বড় খরচ। আমাদের দেশে ট্যাক্স এভিয়েশনের কর ফাঁকি দেওয়া হয় কারণে, আমি এটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনি প্রশ্ন করেছেন। আমাদের এখানে কর ফাঁকি দেওয়ার কারণে বড় বড় ডাক্তার সাহেবরা যে পরিমাণ রুচি করেন, বড় ডাক্তার সাহেবরা ব্যবসায়ী শিল্পপতির সঙ্গে পাল্লা দিয়ে টাকা আয় করেন। হ্যাঁ, অনেক বড় ডাক্তার আছে যাদের বছর ইনকাম কোটি টাকার বেশি। তো তারা কর দেয় না, বড় হাসপাতাল বা অনেক জায়গায় কর দেয় না এবং আপনার মেডিকেল ইকুইপমেন্টসগুলো মোটা দাগে করমুক্ত। সেই জন্য সরকারের কাছে স্বাস্থ্য খাত থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হওয়া উচিত, ট্যাক্স আদায় হওয়া, যেটা হয় না। তো এটা সরকারের একটা বড় ধরনের খাত। এটা দিয়ে আমরা সরকার চেষ্টা করছে যে আমাদের জনগণকে স্বাস্থ্যসেবা দিতে। তো স্যার, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাইছি যে পরিমাণ রাজস্ব আয় হচ্ছে, তো সেই পরিমাণ কি ব্যয় হচ্ছে? অনেক বেশি হচ্ছে, রাজস্ব হয় একদম ন্যূনতম। আচ্ছা, ঠিক আছে স্যার, আপনি যেহেতু বলছেন, এরপরে চলে যেতে চাইছি যে দেশের একটি বিরাট জনগোষ্ঠী কিন্তু সুবিধা বঞ্চিত। তো আমি যদি সুবিধা বঞ্চিতদের কথা বলতে চাই, যে এরা কিন্তু স্বাস্থ্য খাতের বা চিকিৎসা সেবার কিছুটা ধরাছোঁয়ার বাইরে। তো এই যে তারা যে সুবিধা বঞ্চিত চিকিৎসা সেবা থেকেও, এটা কারণটা কি? এটা কি আমাদের এই বাজেটের সুষম বন্টনের সাথে যাচ্ছে না, নাকি অন্য কোনো কারণ আছে এর পেছনে? চমৎকার প্রশ্ন করছেন। প্রথম কথা হচ্ছে, আমাদের মতন 15-16 কোটি মানুষের দেশ, যেখানে অর্ধেক নারী, তার মধ্যে আবার একটা বিরাট অংশ বাচ্চা, তার মানে বাচ্চাদের প্যাডিয়াট্রিক প্রবলেমস অ্যান্ড এই সময় কথা মনে করানোর জন্য কথাগুলো বলছি। তারপর আমাদের এখানে ম্যাটারনিটি, আমাদের এখানে যে পরিমাণ এখন আপনার ক্যান্সার, ডায়াবেটিস, অর্থাৎ ক্রনিক রোগগুলো আপনার বাড়ছে। তো মনে রাখতে হবে, এখানে 15-17 হাজার কোটি টাকা যে বরাদ্দ, এটা একেবারে অপ্রতুল, নাম্বার 1। কারণ এই 17-18-20 হাজার কোটি টাকার থেকে আপনার বিরাট একটা অংশ চলে যাচ্ছে পুরা ডাক্তারি পরিষেবা দিতে গিয়ে ম্যান পাওয়ার স্ট্রাকচার, যেটা একেবারে প্রত্যেকটা একটা কলেজে ডাক্তারদের, ইন্টার্নিদের, প্রফেসরদের, পিউনদের, দারোয়ানদের, নার্সদের, এইভাবে ল্যাব। তো আলটিমেটলি আমি ভাগ করে বলি আপনাকে যে আমাদের 18-20 হাজার কোটি টাকা যদি 15-16 কোটি লোককে দিয়ে ভাগ দেন, আপনার মাথা পিছু ডাক্তারি খাতে, স্বাস্থ্য খাতে হচ্ছে 12,000 টাকা। সো ওই 12,000 টাকার যদি আপনি 50-60-70%, 50% মানে 6,000, আরও বেশি চলে যান, মানে আপনারা, আমি বলছি ওই যে বেতন ইত্যাদি
রাজস্ব খাতে রেভিনিউ খাতে ব্যয় হয়ে যায়, স্বাস্থ্যের রেভিনিউ খাতে ব্যয় হয়ে যায়, তাহলে একটা মানুষের জন্য মাথা পিছু 2-3 হাজার টাকা। তো একটা 2-3 হাজার টাকা দিয়ে একটা মানুষ সারা বছর কি চিকিৎসা করবে? আর আপনি প্রান্তিক মানুষের কথা বলছেন, প্রান্তিক মানুষের কথা বলবেন না। প্রথম আমি চাচা আপন প্রাণ বাঁচা, মানে আমরা যখন when it comes to ট্রিটমেন্ট, আমি জীবনে যে জিনিসগুলো খুব ভালো করে আল্লাহর কাছে চাইছি, আই ওয়ান্ট দ্য বেস্ট ওয়াইফ। তো সেরকম অন্য মানুষ যে স্বাস্থ্য চায়, এই দেখেন, তারপরে সে দৌলত চায়, তারপরে কিন্তু সে স্বাস্থ্য চায়। স্বাস্থ্য এটা অধিকার বলি আর যাই বলি, প্রার্থনা বলি, মানুষের প্রার্থনার লিস্টের প্রথম 2-4টা জিনিসের মধ্যে এটা আছে। সো যখন আমি অসুস্থ হই তখন আমি চিন্তা করি কি করে আন্তর্জাতিক মানের চিকিৎসা নেব। এখন আমাদের এই বাজেটে আন্তর্জাতিক মানের চিকিৎসা সম্ভব না। যদি সম্ভব হয়, যদি আন্তর্জাতিক মানের চিকিৎসা সম্ভব হয়, আমি তখন প্রশ্ন করব ডাক্তার সমাজকে যে তাহলে আপনারাও কেন, অথবা আমাদের মন্ত্রী, মিনিস্টার, সরকার এরা সব দাঁত ফেলতে কেন বিদেশে যায়? তাহলে সমস্যাটা কোথায়? তো সমস্যা হচ্ছে কোনো একটা জায়গাতে সমস্যা আছে। কেউ বলে আমাদের চিকিৎসা খারাপ, ডাক্তার খারাপ, আমি সরাসরি অস্বীকার করি। আমি মনে করি আমাদের ডাক্তাররা অনেক দেশের চাইতেই ভালো ডাক্তার। কোন সেন্সে? মার্কিন যুক্তরাষ্ট্রে একটা ডাক্তার যে পরিমাণ মেকানিক্যাল, টেকনোলজিক্যাল, ইলেকট্রনিক সাপোর্ট পায়, ইনভেস্টিগেটিভ সাপোর্ট এটা খেতে পায় না। সেই হিসাবে আমাদের ডাক্তাররা কিন্তু মারাত্মক ভালো। হ্যাঁ, এখন তাহলে অসুবিধাটা কোথায় হয়? অসুবিধাটা কোথায় হয়? আমি ডাক্তারের পক্ষে সাফাই গাচ্ছি না। আমি আপনার ডাক্তারেরই ছেলে, ডাক্তারেরই বউ, জামাই, ডাক্তারেরই বড় ভাই, সেটা বড় কথা না। বাংলাদেশের মানুষগুলোর জন্য আপনি যদি মোটামুটি ভালো আন্তর্জাতিক মানের চিকিৎসা বলেন, আমরা যদি স্কোয়ারের কথা বলি, ইউনাইটেডের কথা বলি, লেবেডের কথা বলি, তাহলে এরকম আমাদের কয়টা আছে? নাই। তাহলে ওগুলো ধাতব বানা দরকার নেই। সেজন্যই গরিব মানুষ ওখানে গিয়ে গলা কাটা হচ্ছে। এখন আসেন উপজেলা জায়গায়, ডাক্তার আছে তো ওষুধ নাই, ওষুধ আছে তো নার্স নাই, নার্স, ওষুধ, ডাক্তার সব আছে তো ইনভেস্টিগেশন নাই। আমি এই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে ঢাকায় বড় বড় ল্যাবে বা ডায়াগনস্টিকরা বাংলাদেশের তেঁতুলিয়ায়, এখান থেকে সারা দেশের থেকে তারা স্যাম্পল ড্র করছে এবং সেই স্যাম্পল নিয়ে ঢাকা থেকে আসছে। সো দেয়ার শুড বি এ ন্যাশনাল কমিশন যে কোন ল্যাব টেস্টটা, পায়খানার টেস্ট, রক্তর টেস্ট, পেশাবের টেস্ট, মল টেস্ট, কোন রক্তটা কক্সবাজার থেকে, নীলফামারীর থেকে গাড়ি দিয়ে বাসে করে আপনার এমন এমন জায়গার থেকে, ওরা তো প্লেনে আনছে না, তাহলে স্যাম্পলটা ঠিক থাকছে কিনা, আমরা ঠিকভাবে ডায়াগনস্টিক রিপোর্ট পাচ্ছি কিনা, ডায়াগনস্টিক সাপোর্ট পাচ্ছি না বললেই চলে। তাহলে আমাদের ডাক্তাররা সেই জন্য একটি অসুখের জন্য একটি ডায়াগনস্টিক দিয়ে ওটাকে চিহ্নিত না করে 5টা ওষুধ লিখে দেয় যে এটাতে না হলে এটাতে ধরবে, এটাতে না হলে এটাতে ধরবে। তো আমাদের ওয়ান অফ দ্য মেজর প্রবলেম স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে হচ্ছে ডায়াগনস্টিক ফ্যাসিলিটিসটা নাই। তারপরে ডাক্তার সাহেবরা যায় না, বা এগুলো সব সাহেবরা যায় না, এগুলো সমাধান ভিন্ন জায়গায় আমাদের কাছে। তারপরে ওষুধ নেই। এখন মনে করেন, আপনি তো ভালো করে জানেন যে একটা রোগের ক্যান্সার হলে অথবা একটা রোগের ডায়াবেটিস হলে একটা অ্যাট্রাপিড, একটা ল্যাংটাস বা এগুলোর কেমন দাম। তো ইট ইজ ইম্পসিবল দ্যাট আপনার গ্রাম বাংলার আমাদের যদি ডায়াবেটিসের যা আছে, আমরা যদি গ্রামের মানুষ ধরি, তার তো একটা মোটামুটি মানুষের 7-8 হাজার থেকে 15 হাজার টাকা লাগে ইনসুলিন। সো ইট ইজ ইম্পসিবল। তো আমি মনে করি এইভাবে অনেকগুলো জিনিসের মিলিয়েই সমস্যাটা। হ্যাঁ, এই জায়গায় ডাক্তারদের কিছু সমস্যা আছে, এথিক্যাল প্রবলেমস আছে, এটা আমি যেতে চাচ্ছি না। ডাক্তাররা এথিক্স ভঙ্গ করতেছে, এটা বলার আগে তারপর এটাও বলতে হবে ডাক্তাররা এথিক্স ভঙ্গ করতেছে। এখন তো আমরা পত্র পত্রিকায়, টেলিভিশনে দেখতেছি ক্লাস 10 পাস ডাক্তার সেজে গেছে, ইন্টারমিডিয়েট পাস এফসিপিএস সেজে গেছে। এখানে স্যার প্রপার মনিটরিংটা হচ্ছে না। কি সুন্দর তারা ওখানে বসে প্রেসক্রিপশন লিখছে। তাহলে সব দোষ ঢালাওভাবে ডাক্তারকে দেবো বা সব দোষ ঢালাওভাবে সরকারকে দেবো, এটা ঠিক হচ্ছে না। এখন আপনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে এই বাজেট রেখে, বর্তমান বাজেট রেখে আমরা আরও ভালো হেলথ সার্ভিস ডেলিভারি দিতে পারি কি করে দিতে পারি? এর মধ্যে একটা পারি, সেটাই হচ্ছে আমরা আজকে আমাদের টকশোটার জন্য আল্লাহর রহমতে সরকারের অথবা আমার মন্ত্রী ফাইন্যান্স মিনিস্টারের মাথায় আসে। ওনারা যদি দেখেন যে আমরা যেটা পারি সেটা হচ্ছে যে ডায়াগনস্টিক, যেহেতু আমাদের সমস্যা হচ্ছে, আমরা প্রত্যেক বড় ডিভিশনে, প্রত্যেক বড় বিভাগ তো করবোই,
প্রত্যেক বড় জেলাতে যদি থার্ড সেক্টর বা ইম্পর্টেন্ট সেক্টর মনে করে ব্যাঙ্কগুলোকে বলি যে তোমরা ডায়াগনস্টিকের জন্য 5% 3% সুদে দাও। আমি চাই সবগুলো বৃহত্তর জেলায় ল্যাবেডের মতন প্রতিষ্ঠান গড়ে উঠবে। এটাই, যেমন আমি একটি ব্যাংকে যখন ভাইস চেয়ারম্যান ছিলাম, আমি প্রথম যে কাজগুলো করেছিলাম, যেহেতু আমি চট্টগ্রামের সন্তান, চট্টগ্রামে একটা যে এই এখন ভারতের সাথে একটা হাট হয়েছে, হ্যাঁ ইন্ডিয়াদের সাথে কি যেন, হ্যাঁ আমি একদম চোখ মুখ বন্ধ করে আই গেভ দেম 60 crore। তো আমার চিন্তা ছিল কি যে আমি এখানে এসেছি, আমি বুঝতেছি এই 60 কোটি টাকা দিয়ে পেন্সিল ম্যানুফ্যাকচারিং হলে, এই 60 কোটি টাকা দিয়ে পেট্রোল পাম্প হলে, ওইটার থেকে এই হার্ট হসপিটালটা যদি হয় তাহলে অন্তত প্রথম ধাক্কাটা এখানে সামলাতে পারবে। তাই আমি সদাশয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবো এইভাবেই, প্রথম 8 বিভাগে, তারপর 68টা জেলায় যদি এই অল্প আমার ধারণা আছে একটা ভালো ডায়াগনস্টিক সেক্টর করতে, আমার ধারণা একজন অর্থনীতির ছাত্র হিসাবে ইট ডাজন্ট টেক মোর দ্যান 10-15 crores, যেটা কিনা আমাদের সরকারের পক্ষে সম্ভব চাইলেই। কিছু করতে হচ্ছে না, ব্যাংকগুলোকে বলে দিলেই হচ্ছে। হ্যাঁ এটাই, ব্যাংকগুলো আপনার ডিমের ব্যবসায় না দিয়ে মুরগিদের দেবে, নাকি মুরগির ব্যবসায় না দিয়ে চিকিৎসায় দেবে, ইট ইজ এ ম্যাটার অফ ডিসিশনস অ্যান্ড পলিটিক্যাল ডিসিশনস অ্যান্ড চয়েস। এই জন্য আমি মনে করি বাজেট ঠিক রেখেও আমাদেরকে ডায়াগনস্টিক সুযোগ সুবিধা ওখানে পৌঁছে দিতে হবে। আমি মনে করি বাজেট ঠিক রেখেও আমাদেরকে আরও স্বল্প খরচে আপনার প্রাইভেট সেক্টরকে ডেভেলপ করতে দিতে হবে। তো স্যার, আমি আপনার কাছে বলতে চাইছি যে দেখা যাচ্ছে যে আমাদের দেশের কিছু মানুষের কাছে আমরা চিকিৎসা সেবা পৌঁছে দিতেই পারছি না। আবার যদি বলি তাহলে কিছু মানুষ দেখা যায় দাঁতের ব্যথাতেও সিঙ্গাপুর যাচ্ছেন, মালয়েশিয়া যাচ্ছেন ট্রিটমেন্টের জন্য। তো এই যে এই দলভাগটাকে আপনি আসলে কোন আঙ্গিকে দেখছেন, বা এটার থেকে উত্তরণের কি আপনার কি কোনো উপায় বলা যেতে পারে? সুন্দর, আপনার সুন্দর প্রশ্নটা, যত সুন্দর উত্তরটা অনেক জটিল। আমি আবার আপনাকে একটি ফিলোসফিক্যাল কথা মনে করিয়ে দেব, সেটা হচ্ছে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে নিজেকে। এবং এই যে কাঠমান্ডুতে যে প্লেন অ্যাক্সিডেন্ট করলো, দেখছেন যে স্বামী আগে বেরিয়ে গেছে বউ ফেলে বাইরে। সো ওয়েন ইট কামস টু ইউর লাইফ, আপনি একদম যুক্তিহীন হয়ে পড়েন। আমি সমস্ত দর্শকের জন্য দোষ স্বীকার করতে পারি, আবার খুব আল্লাহ আমাকে একটা শক্তি দিয়েছেন নিজেকে দোষ স্বীকার করা। আই নো ইউ আর ফ্রম মেডিকেল ব্যাকগ্রাউন্ড, আমার টেরিজিয়াম হয়েছিল। তো আপনার জন্য আমি জানাই, আমার সব বন্ধু বান্ধব এর প্রফেসর। তো আমি ওকে দেখাইছি, একে দেখাইছি, বলে একটু দাঁড়ান আমি টেনে বের করে ফেলি। আমি সে ভাই ইউ আর জোকিং। আলটিমেটলি আমি এই সাধারণ টেরিজিয়ামটা নিয়ে সিঙ্গাপুরে গিয়ে, সিঙ্গাপুরের একটা অ্যাসোসিয়েট প্রফেসর, আপনার মতন সুন্দরী মহিলা একটা, ওনার সামনে আমার চোখটাকে আমি খুলে দিছি যে নষ্ট করে দিলেও দাও। তার আগেও কিন্তু ইন্টারনেট আমি ঘেটেছি যে সে কত হাজার অপারেশন করেছে, সে টেরিজিয়াম ডিল করেছে কিনা, সে গ্লুকোমিয়ার ডাক্তার কিনা। সো ওয়েন ইট কামস টু হেলথ, আমাদের মতো সেলফিশ আর কেউ নেই। সেরকম আমাদের পলিটিশিয়ানরা, ওয়েন ইট কামস টু হেলথ, ওদের দেশপ্রেম টেস্টাম সব ছুটে যায়, সব চলে যাচ্ছে বাইরে। তো এটা আবার কিছু লোক আছে ফ্যাশন, সে কিছু শিক্ষিত না, সে কোনটা ফোরা কোনটা রাতের ব্যথা জানে না, তার একটা সমস্যা হয়েছে, সে বলছে মরবো না কি, চুরির টাকা তো অনেক কামাইছি, সে ফ্যাশনের জন্য দেশের বাইরে চলে যায়। আরেকটা জিনিস কিন্তু এখানে স্বীকার করতেই হবে, সেটা রোগীদের অতি এক্সপেকটেশন, ডাক্তারদের তাড়াতাড়ি বড়লোক হওয়ার প্রবণতা। নট অল, জুনিয়র ডাক্তাররা কিন্তু অনেক কষ্টে আছে। জুনিয়র ডাক্তাররা 50 টাকা 100 টাকা করে ফিস নিয়ে ওরা অনেক কষ্টে আছে। কিন্তু কিছু ডাক্তার যারা নিজেদেরকে আপনার স্পেশালিস্ট বলে, এবং এদের মধ্যে এত বেশি তাড়াতাড়ি কুলসি বনানি বাড়ি ধারায় বাড়ি কেনার টেন্ডেন্সি হয়ে যায়, তো এরা কিন্তু কষাইগিরি করে। তাহলে ডাক্তারদের এই সেবার মানসিকতা যখন চলে যায়, আর রুগীদের ধৈর্য যখন চলে যায়, এবং এখানে যখন একটা জবাবদিহিতার জায়গা থাকে না, আপনি যখন আপনার রোগীকে আগে বলছেন না যে এই সিচুয়েশন, আপনার রোগী এটা মরে যাওয়ার এত % চান্স আছে, তবে মনে হয় হয়তো মরবে না, আমার উপর আশা থাকলে আপনি কাজটা করতে পারেন। কিন্তু ব্যাপারটা এরকম না হয়, আপনার সঙ্গে কথা না বলেই বলতেছেন তুমি মরে যাবা, এখনই কনসেন্ট নিয়ে আসো। আই নো অনেকগুলো হার্ট সেন্টারের যে আমার আত্মীয় আছে, যে আমাকে ফোন করার সুযোগ দেয়নি, বলছে আপনি করতে গেছে আপনার ওই স্ট্যান্টিং, বলছে আপনার অনেক বেশি ব্লক, আপনাকে এখনই বাইপাস করে দিতে হবে। সো হি ডাইড, মাই দ্যাট আঙ্কেল ডাইড। আমি নাম নিচ্ছি না কারো। তো এই ধরনের যখন আপনি মাস্টার যখন প্রশ্ন আউট করে টাকা ইনকাম করতে চায়,
পুলিশের ট্রাফিক যখন আপনার কি বলে বাস ট্রাক দাঁড় করিয়ে করিয়ে যখন টাকা নিতে টাকা চায়, নিতে চায়, জি। ডাক্তাররা যখন এইভাবে কষাইগিরি করবে, তাহলে তো এই অপচিকিৎসা হবেই, রাস্তায় ট্রাফিক জ্যাম হবেই, প্রশ্ন ফাঁস হবেই। তো এই হচ্ছে আমার স্ট্রেট টক। জি স্যার, কথাটা হলো এরকমই যে ভালো মন্দ মিলেই হচ্ছে দুনিয়া। তো ওই বলতে গেলে যে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে আপনি বলছেন যে আমাদের এই চিকিৎসা খাতের মধ্যেও এমন কিছু জায়গা আছে যেখানে আসলে আমাদের নিজেদের হোক বা ডাক্তার সমাজকে হোক বা সরকারের আসলে আলোকপাত করা উচিত। এরপরেই স্যার চলে যাচ্ছি যে দেশের এই যে আবারও যদি কথাটাই ফিরে আসি যে বিশাল জনগোষ্ঠী যে যারা একটু সামর্থ্যবান বা ভালোই সামর্থ্যবান, তারা চিকিৎসা সেবার জন্য হচ্ছে দেশ থেকে বাইরে চলে যাচ্ছে। তো যাচ্ছেন ভালো, তো এই যে আমাদের দেশের চিকিৎসা সেবার প্রতি যে মানুষের যে আস্থাটা চলে যাচ্ছে বা অনীহা আসছে, এই যে এটা কারণটা তো স্যার আপনি ব্যাখ্যা করলেন, কিন্তু এটা থেকে উত্তরণের উপায়টা যদি একটু বলতেন দর্শককে। এটাতে উত্তরণ একটু কঠিন হবে। আমি এখন ভারতের কথা বলি। জি। ভারতের অনেকগুলো রাষ্ট্রপতি তারা একদম বলেই দিত যে আমি দেশের বাইরে চিকিৎসা করতে যাব না। জি। তো সো আমরা যদি ওটা ধরি, আমরা এখানে যদি দেশে ডাক্তারের উপরে আস্থা রেখে কাজটা না করি, অ্যাট দ্য সেম টাইম ডাক্তার যদি দায়সারা গোছ থাকে। আচ্ছা, আমাদের এখানে কতগুলো প্রবলেম আছে। আমি শুনেছি আপনি মেডিকেল ব্যাকগ্রাউন্ডে, সরকারি হাসপাতালের কথা বাদ দেন, ক্লিনিকে যখন আমি অ্যাক্সিডেন্ট হয়ে বৃহস্পতিবার গেলাম, আপনি কি বলতে পারবেন যে এই ভদ্রলোক ধরাধরি করে এসে সার্জন আমাকে অপারেশন করে 1 লক্ষ টাকা নিয়ে চলে গেল, শুক্রবারে উনি আসেন, শনিবারে উনি আসেন। সো গভর্নমেন্ট হলিডেজের দিকে ডাক্তাররা আসে না। এটা আমি চিটাগংয়ের স্বাস্থ্য বিভাগের ডাইরেক্টরের ছেলে, বাংলাদেশের প্রথম দ্বিতীয় সিভিল সার্জনের ছেলে আমি। সো আই নো, আমি এটা ওই দিক থেকেও দেখেছি, ওই দিক থেকেও দেখেছি। কিন্তু বিদেশে আপনি শিওর থাকতে পারেন ওনারা আসবেন, আর না হলে এমন একটা লোক কাজটা করবে যে দায়িত্ব নেবে যে আমি প্রফেসরকে ডাকিনি, আমি করছি, রুগী মরে গেছে, আমার সার্টিফিকেট ক্যান্সেল করে দাও। একই সাথে আমি আপনার সাথে একটা প্রশ্ন করতে চাই। বাংলাদেশে যারা শিক্ষিত, আমরা যারা আছি, যে কোনো আমরা জবাবদিহিতে আসতে চাই না। শিক্ষার সাথে জবাবদিহিতার সম্পর্ক ওতপ্রোত হবে, কিন্তু এখানে শিক্ষার সাথে জবাবদিহিতার সম্পর্ক হয়ে যাচ্ছে সাউথ পোল নর্থ পোল। উদাহরণ দিই, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের নারী ছাত্র ছাত্রীদের সম্ভ্রমহানি, অ্যাসল্ট, দিস দ্যাট করে। এখন আমাদের কাছে এক্সাম্পল আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জেলে যাচ্ছে, চাকরিচ্যুত হচ্ছে, সাসপেন্ড হচ্ছে, আপনারা জানেন। আপনি আমাকে বলুন তো যে বাংলাদেশে কোন ডাক্তারের রুগী মারার জন্য জেল হয়েছে? একটি নাম বলেন। সো একটা বলতে পারবেন না। মার খাইছে হতে পারে, পেশেন্টে কেস করে দিয়েছে হতে পারে, কিন্তু বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, যেটা পেশাগত সংগঠন, তারা আপনি আমাকে গত 10 বছরে বলেন যে 6 জন গাইনি ডাক্তারকে বেশি আননেসারি সার্জারি অপারেশন করার জন্য, মানে কি বলেন, বাচ্চার জন্য কি বলেন, সেকশন সিজারিয়ান করার জন্য এটা করে ফেলেছে। আননেসেসারি কেমোথেরাপি দেওয়ার জন্য এই হয়েছে, আননেসেসারি এটার জন্য দেওয়ার জন্য সেই হয়েছে। দেয়ার ইজ নো পানিশমেন্ট ফর এনি ডক্টর। বাংলাদেশ গত 10 বছরে কোনো ডাক্তারের, তাহলে আপনি ধরে নেবেন যে বাংলাদেশে এত হাত আপনারা ডাক্তাররা এত রোগকে চিকিৎসা করলেন, 16 কোটি মানুষের চিকিৎসা কে করতেছে? ভূত তো করতেছে না, ডাক্তাররাই তো করতেছে। তাহলে এই 16 কোটি মানুষের চিকিৎসা করতে গত 10 বছরে 160 কোটি মানুষের চিকিৎসা করতে গিয়ে কি 60টাও ভুল হয় নাই? তাহলে ওই ভুলের মানুষগুলো ছুটে গেল। স্যার আবারও কিন্তু ঘুরে ফিরে একবারই যেতে হয় যে হচ্ছে মনিটরিং এর, কিন্তু তাহলে ঠিকমতো মনিটরিং করে সব হবে না। আমি ইউনিভার্সিটিতে পড়াই, মনিটরিং তো আসতেছে পরে। এখন আমি যদি মাস্তানি করতে করতেই শিক্ষকতায় আসি, আপনি আমার মধ্যে একটা ফলতা দেখতে পাবেন। সো আমি মনে করতেছি যে আপনাদের ডাক্তারের ক্ষেত্রে যে আপনাদের যেটা এথিক্স, কি শপথ বলে আপনি বলে যাচ্ছি, তো আপনার সেই এথিক্স যদি সে মেনটেন না করে, সে যদি মানে বিজনেসম্যানদের সাথে কম্পিটিশন দিয়ে সম্পদ তৈরি করতে চায়, তাহলে কিন্তু আপনার একই কথা পলিটিশিয়ানরা কি করতেছে, সবার সীমাহীন লোভ, শিক্ষকের সীমাহীন লোভের জন্য প্রশ্ন চ্যুত হচ্ছে, পলিটিশিয়ানের লোভের জন্য, বিরোধী দল সরকারি দলের লোভের জন্যই আপনার দুর্নীতি হচ্ছে। সো আমার কাছে মনে হচ্ছে যে মানুষ যখন জেগে উঠবে, অর্থাৎ পেশেন্টরা যখন আপনার জবাবদিহিতার জন্য চাপ দেবে, তখন হয়তো এই পরিস্থিতির উন্নয়ন হতে পারে। ধন্যবাদ স্যার আপনার এই এত সুন্দরভাবে আমাদেরকে চিকিৎসা এবং অর্থনীতি সামঞ্জস্যটা তুলে ধরার জন্য। এরপরে স্যার আমি বলবো যে আরও একটি প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই যে দেশের বর্তমান বাজেট, স্বাস্থ্য খাতে যে বাজেটটা আছে,
তো যতটুকু বরাদ্দ আছে, তো এই বরাদ্দ বাজেটকে ভবিষ্যতে সুষম বন্টন এবং বাজেটের এই ব্যাপারটাকে আপনি কোন আঙ্গিকে ব্যাখ্যা করবেন? আমি মনে করি যে আমাদের আপাতত বেশি স্বাস্থ্য খাতের বাজেট বাড়ানো কঠিন। জি। তবে আমি এরপরও অ্যাপিল করব সরকারের কাছে, মন্ত্রীর কাছে, যেন বাজেটে বরাদ্দ উনি বাড়ান। তারপরে যে জিনিসগুলো আছে, যেমন ধরেন এখন বিএমডিসিকে সঙ্গে নিয়ে বসে, জি। ডাক্তারদের ব্যাপারটা বিএমডিসিকে সঙ্গে না নিয়ে পারবেন না। জি। আমাদের এখানে কোনো এক ধরনের, আমি বলছি না যে ইংল্যান্ডের মতন বা আমেরিকার মতন রেফারেল সিস্টেম আপনি চালু করতে পারবেন, কিন্তু আমি বলছি কোনো ভাবে একটা রেফারেল সিস্টেম করতে হবে, যে আপনার একটা স্পেশালিস্টের কাছে যেতে হলে অন্তত কমপক্ষে একটা এমবিবিএস ডাক্তারের কাছে গিয়ে একটা প্রেসক্রিপশন নিতে হবে। তার মানে আমি যদি গিয়ে দেখেন আপনি আমার একজিমা, তো আপনি তো আমাকে বলবেনই যে আমি গ্যারান্টি দিচ্ছি এটা একজিমা, আপনি বিশ্বাস করেন, আপনি ওষুধটা লাগান। আমি তো আপনার উপর আস্থা না রেখে আমি চলে যাচ্ছি সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজের স্কিন স্পেশালিস্টের হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে। তাহলে ওই রোডে ট্রাফিক জ্যামটা বেড়ে গেল, আপনার রোডে ট্রাফিক জ্যাম নাই, তখন আপনি করতেছেন কি ওষুধ কোম্পানির থেকে কমিশন নিয়ে নিয়ে ওষুধ লিখতেছেন। এরকম অনেক সমস্যার মধ্যে আমরা জর্জরিত। তো যার এগুলো আমার দেখা তাহলে স্যার আরও একটা কথা বলতেই হয় যে এই যে কারণগুলি চলে আসছে, যে চিকিৎসা এবং অর্থনীতির বাজেটের সাথে সামঞ্জস্যতা মিলছে না, তো ওই ক্ষেত্রে তো বলতেই হয় যে স্যার এই যে ডাক্তারদের যে ব্যাপারটা, যে অবকাঠামোগত উন্নয়ন, তো এটা যতদিন না হবে ততদিন কি স্যার আপনি মনে করেন যে অবকাঠামোগত উন্নয়নের সাথে অবশ্যই বাজেট জড়িত, ততদিন কি আর এই শুধুমাত্র চিকিৎসক সমাজকে আমরা দোষ দিয়ে বা চিকিৎসা সমাজ সম্পর্কে কথা বলে বা করে কি আমরা আসলে কোনো এইটা থেকে বেরোতে পারবো না? ব্লেম গেম করে এখানে কোনো লাভ হবে না, বিকজ আপনার তেল কম দিলে ভাজি ভালো হবে না। সো বাজেট যদি কম হয় এটা ভালো হবে। তবে ডাক্তারদের একটা দায়িত্ব আছে, আবার রুগীদেরও দায়িত্ব আছে এমনভাবে চলতে। কিন্তু এখানে আমি যে জিনিসটাকে বড় সমস্যা হিসেবে মনে করছি সেটা হচ্ছে আমাদের জনগণের স্বাস্থ্য পরিষেবার জন্য কমিউনিটি হেলথ কেয়ার মানে কেয়ারের ব্যাপারে পলিসিটা খুব দুর্বল, প্রচারণাও নেই, যে জাস্ট ডোন্ট গো টু এ স্পেশালিস্ট। হ্যাঁ, পেটের ভিতরে ব্যথা হচ্ছে, কোনোটা সমস্যা হচ্ছে, আমি ভাবতে পারি এটা অ্যাপেন্ডিক্স হতে পারে, আমি ভাবতে পারি এটা অবস্ট্রাকশন হতে পারে, আমি একটু ভয় পাচ্ছি, ঠিক আছে, বাট ওয়াই শুড আই গো টু এ সার্জন যে আপনার ফর আপনার একজিমা। তো এই ধরনের অ্যাওয়ারনেসটা আপনার রোগীদের মধ্যে, অর্থাৎ রোগী যদি শিক্ষিত না হয় তাহলে কিন্তু সে উল্টাপাল্টা কথা বলবে, এবং অল্প বিদ্যা ভয়ঙ্করী, সে কিন্তু অনেক কথা বলবে। আপনার সঙ্গে সুযোগ হলে আমি আরেকদিন একটা গল্প বলবো, আজকে এখানে আমি অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের এই স্টুডিওতে এসে চিকিৎসা এবং অর্থনীতির এই সাথে বাজেটের সম্পর্কটাকে দর্শকের কাছে খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনার প্রতি ধন্যবাদ এবং আবারও কৃতজ্ঞতা। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আমাদের সময়ের আলাপনের আলাপ শোনার জন্য। পরবর্তী কোনো এক সময় আবার দেখা হবে সময়ের আলাপনের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আঙ্গিকে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আমি। ভালো থাকুন, সুস্থ থাকুন।